আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের সিজন 2 নিয়ে আবারও চলে আসলাম। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হঠাৎই নাফসান তার গাল ছেড়ে দিয়ে হঠাৎ নাওরার চুলে হাত ডুবিয়ে খামচে ধরে মাথাটা পেছনের দিকে টানে। নাওরা কিঞ্চিত ব্যথায় চোখ কুঁচকে ফেলে। এতক্ষণে সে নাফসানের এমন রূপ থেকে থমকে গেছে। সে তো জানতো নাফসান তাকে পছন্দই করে না, তবে আজ তার মুক্তি দেওয়ার কথা শুনে এভাবে রেগে গেল কেন? নাফসান তার হাতের চাপ বহাল রেখে নাওরাকে নিজের দিকে টেনে আনে। তার এক হাত নাওরার চুলে আবদ্ধ, অপর হাতে সে নাওরার কোমরে খামচে ধরে বলে, আবার বলো তো সোনা, কি যেন করবে বলছিলে? কোনো এক সহৃদয়বান পুরুষকে বিয়ে করবে না? তার বাচ্চার মা হবে, আর আমি হব মামা, তাই না? কোমরে নাফসানের হাতের চাপ বাড়লে নাওরা ব্যথায় শব্দ করে ওঠে। মুখে কিছু বলতে নিলে সাথে সাথেই নাফসান নাওরার ওষ্ঠে নিজের ওষ্ঠধর আবদ্ধ করে ফেলে। আচমকা বাধায় নাওরার শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। সে হাত দিয়ে নাফসানকে ঠেলে সরানোর বৃথা চেষ্টা করতে থাকে, তবে নাফসান যেন আজ তার হুঁশে নেই। সে উন্মাদ হয়ে গেছে। নাওরার বলা কথাগুলো যেন তার হৃদয়ে জ্বালা আগুনে আরো ঘি ঢেলে দিয়েছে। এই আগুন না থামা পর্যন্ত সে শান্ত হবে না। কিছুক্ষণ নাওরার মাঝে মত্ত থেকে নাফসান শান্ত হয়। নাওরাকে হঠাৎই ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বসে থাকে। নাওরা ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। এটা কি হলো? নাফসান এমন করছে কেন? সে নিজের ঠোঁটে হাত দিয়ে অবাক হয়ে বসে থাকে। প্রথমবারের মতো নাফসানের এত গভীর ছোঁয়া পেল সে, তাও এ কেমন এক পরিস্থিতিতে। অপরদিকে নাফসান অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বসে আছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটি লেকের পানির দিকে স্থির। নাওরা কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, এটা কি করলেন আপনি? নাফসান হুট করে পেছন ফিরে ঝাঁঝালো স্বরে বলে, কি করেছি আমি? হ্যাঁ, মহা পাপ করে ফেলেছি? তোমাকে ছুঁয়ে ভুল করে ফেলেছি? আমি কি সেটা বলেছি নাকি? কিন্তু হঠাৎ এমন করে চুপ থাকো একদম। আমার মেজাজ খারাপ করে ফেলেছো, কথা বলবে না আর। নাওরা থতমত খেয়ে বসে থাকে। চারপাশে তাকিয়ে দেখে কাউকে আপাতত দেখা যাচ্ছে না। তাই সে এগিয়ে গিয়ে নাফসানের এক হাত ধরে। নাফসান টেনে নিজের হাত সরিয়ে নিতে চাইলে নাওরা শক্ত করে ধরে রাখে। ও স্যার, সরি বলছি তো, দোষ করলেন আপনি আর আমায় সরি বলতে হচ্ছে? নাফসান উত্তর দেয় না। নাওরা আবারও তাকে সরি বলে। অন্যদিকে নাফসান নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতে থাকে। বেরিয়েছিল একটু সময় কাটানোর জন্য, এখন সবটা নিজের হাতেই নষ্ট করে ফেললো। নাওরা এবার তার হাত টেনে ধরে বলে, আমার ক্ষুধা লেগেছে, বাসায় যাব আমি। নাফসান কিছু না বলে উঠে দাঁড়ায়। নাওরা নিজেও উঠে দাঁড়াতেই নাফসান বাইকের দিকে এগিয়ে যায়। সে বাইক স্টার্ট করতেই নাওরা বাইকের পিছনে উঠে বসে। এবার সে পূর্বের মতো নাফসানকে জড়িয়ে ধরে না, বরং আলতো করে কাঁধে হাত রেখে দেয়। নাফসান বুঝতে পেরেও কিছুই বলে না। সে বাইক টেনে সোজা একটা রেস্টুরেন্টে চলে যায়। নাওরা ভেবেছিল তারা হয়তো এখন বাসায় যাবে, তবে তাকে রেস্টুরেন্টে আনায় সে অবাক হয়। নাফসান যে আজ কি করতে চাইছে তার কিছুই নাওরার বোধগম্য হচ্ছে না। হঠাৎই তাকে উপহার দিল, সাথে নিয়ে ঘুরতে আসলো। যদিও মাঝে মিসবিহেভ করে ফেলেছে, যার কারণ এখনো নাওরা বোঝেনি। আবার এখন তাকে নিয়ে রেস্টুরেন্টে আসলো। সব নাওরার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। নাফসান তাকে নিয়ে একটা কর্নারের টেবিলে এসে বসে। নাওরার দিকে মেনু কার্ড ঠেলে দিয়ে মৃদুস্বরে বলে, কি খাবে, অর্ডার দাও। নাওরা কিছু না বলে মেনু কার্ডটা উল্টে নাফসানের দিকে ঠেলে দিয়ে বলে, আপনি দেন, আমি পারবো না। নাফসান কার্ড দেখে হালকা পাতলা খাবার অর্ডার দেয়। নাওরা চাইলেও কিছু বলতে পারে না। তার তো সত্যিই ক্ষুধা লেগেছে। নাফসান যেসব অর্ডার দিয়েছে তাতে তার পেট তো ভরবে না, তবে খাবার খাওয়ার পরে দেখা যায় তার পেটে একটু জায়গাও অবশিষ্ট নেই। যা যা অর্ডার করা হয়েছিল সেই সবই নাওরার হয়ে গেছে। খাবার শেষেও নাফসান বসে থাকে। তার মাঝে বাসায় যাওয়ার কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না। নাওরা তো সাথে করে নিজের ফোনটা আনেনি, তবে বুঝতে পারছে রাত তো অনেক হয়েছে, 11টা পার তো হয়ে গেছে নিশ্চিত। তবে নাফসান না উঠে ফোন নিয়ে গোতাগুতি করছে। কি এত দেখছে ফোনে? হঠাৎ নাফসান বিল পে করে নাওরাকে বলে, চলো বাসায় যাবো। এতক্ষণ পরে মনে হলো আমাদের বাসায় যেতে হবে। বেশি কথা রেখে সামনে আগাও, অতিরিক্ত কথা বলো তুমি। তাই তো বলেছি আমায় মুক্তি কথাটা বলতে গিয়েও সে মুখে হাত রেখে থেমে যায়। নাফসানের রাগের কারণ না জানলেও তখন তার মুক্তি দেওয়ার কথা শুনে যে মেজাজ খারাপ হয়েছে তা সে বুঝতে পেরেছে। তাই সে আগে বের হতে গেলে হঠাৎই পিছনে টান পড়ে। সেভাবে হয়তো নাফসান তার শাড়ি টেনে ধরে রেখেছে। তাই সে ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখে শাড়িটা মূলত টেবিলের এক কোনায় গেঁথে আছে। সামনে তাকিয়ে দেখে নাফসান ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছে। সে লজ্জা পেয়ে তাড়াতাড়ি শাড়ি ছাড়িয়ে সামনের দিকে তাকায়। বাসায় পৌঁছে নাওরা সোজা নিজের রুমে চলে যায়। শাড়ি চেঞ্জ না করেই বিছানায় মুখ গুজে শুয়ে পড়ে। একটু আগের কাহিনীগুলো ভাবতে থাকে। কি থেকে কি হলো? সে বলেছে নাফসান তাকে ভালো না বাসলে মুক্তি দিতে, তারপর সে অন্য কাউকে বিয়ে করে সংসার করবে। যদিও নাফসান এমনটা করতে চাইলেও সে ছাড়বে না, উপযুক্ত শাস্তি তো দিতই। তবে তার এই কথা বলার পেছনের একমাত্র উদ্দেশ্য ছিল নাফসানের রিয়াকশন দেখা। তাই বলে এমন রিয়াকশন দেবে সে? সরাসরি গাল চেপে ধরে
রুক্ষ ভালোবাসা, এটা ভালোবাসা ছিল নাকি ভেতরের রাগগুলো সব তার নরম ঠোঁটের উপর ঢেলে দিয়েছিল? না, আর ভাবা যাচ্ছে না। এই লোকটা একটা আজব কিসিমের লোক। তাকে ধমক দেয়, শাসন করে, তবে সবগুলোই ভালোর জন্য করে। ভালোবাসি বলে না, আবার সবসময় নজরদারি করে, হাঁ করে তাকিয়ে থাকে যেন কতদিনের পিপাসা মেটাচ্ছে। মেয়ে হিসেবে কে তার দিকে কিভাবে তাকায় সেটা ভালোই বোঝে নাওরা। নাফসানের তাকানোর মানেও সে বোঝে, তাই বলে স্বীকার করবে না কেন? স্বীকার করলে কি নাওরা মাথায় উঠে বসে থাকবে নাকি? পরক্ষণেই ভাবে নাফসান না স্বীকার করাতেই সে যেমন করে, নাফসান ভালোবাসি বললে তো সে সত্যি মাথায় উঠে বসে থাকতো। নিজের মনে মনে এসব ভাবতে ভাবতে নাওরা হাসতে থাকে। হঠাৎ তার পেছন থেকে ইলা বলে ওঠে, ভাইয়া কি এমন বলেছে যে এত খুশি লাগছে তোমায়? নাওরা হুট করে পেছন ফিরে তাকিয়ে ইলাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর চিত হয়ে শুয়ে বলে, কি জানি তোমার ভাইয়া কি বললো বা কি করলো, আমার মাথায় কিছুই ঢুকে নাই ইলা, সব মাথার উপর দিয়ে চলে গেছে। তোমার ভাইয়া একটা আজব কিসিমের লোক, কখন কি করে নিজেও বোধহয় জানে না। ইলা হেসে বলে, উঠো এখন, ভালোই করেছো, শাড়ি চেঞ্জ করনি। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। ইলা নাওরাকে টেনে বাহিরে নিয়ে যায়। তাকে নিয়ে ছাদের দিকে যেতে দেখে নাওরা থমকে দাঁড়িয়ে বলে, এত রাতে আমি ছাদে যাবো না ইলা, আমার ভয় লাগে। আরে কিছু হবে না, আমিও যাচ্ছি তো। নিজে ভীতু হয়ে আবার আমাকে সাহস দেখাচ্ছ? কিছু মিছু দেখে ফেললে তো সোজা পালাবে আমাকে রেখে। সত্যি পালাবো না, দরকার পড়লে তোমাকে নিয়ে পালাবো। এখন চলো তো। ইলা নাওরাকে ঠেলে ধাক্কিয়ে নিয়ে ছাদে ওঠে। সম্পূর্ণ ছাদ এখন অন্ধকার হয়ে আছে। হঠাৎ নাওরা অনুভব করে তার পাশ থেকে ইলা চলে গেছে। নাওরা ফিসফিস করে বলে, ইলা শোনা, কোথায় তুমি? আমাকে ভয় দেখাতে এনেছো না? নাওরা কারো কথা শুনতে না পেয়ে ধীরে ধীরে পেছাতে থাকে। হঠাৎ নিজের পেছনে কারো শক্তপোক্ত দেহ অনুভব করলে ভয় পেয়ে যায়। লোকটি তার কোমর জড়িয়ে ধরলে নাওরা ভয় পেয়ে জোরে চিৎকার করতে যায়। তখনই হঠাৎ তার সামনে আলো জ্বলে ওঠে। সাথে সাথেই তার কোমর থেকে হাতটা সরে যায়। সামনে থাকা সবাই মিলে একযোগে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সামনে মাহমুদা বেগম, রাশিদুল হককে দেখে নাওরার চোখে খুশিতে পানি চলে আসে। প্রতি বছর এই দিনটা তার আগে থেকেই মনে থাকে, এইবারই মনে ছিল না। তাই বলে রাত 12টা বাজতেই তারা যে এভাবে তাকে সারপ্রাইজ দিবে তা ভাবেনি। মা বাবার পাশে ইলা আর নাহিল দাঁড়িয়েছিল। নাফসান, উনি কোথায়? নাওরা আশেপাশে তাকিয়ে দেখে তার থেকে অল্প দূরত্বেই নাফসান দাঁড়িয়ে আছে। মুখ এমন ভাব করে রেখেছে যেন জোর করে ওনাকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নাওরা হেসে মাহমুদা বেগমকে জড়িয়ে ধরে। পাশ থেকে রিয়াজুল হক নাওরার মাথায় হাত বুলিয়ে দেন। নাহিল বলে ওঠে, তাড়াতাড়ি কেক কাটো নাওরা, সেই কখন নিয়ে এসে রেখে দিয়েছি, লোভ সামলাতে পারছি না আর। নাওরা দেখে ছাদের একপাশে ছোট্ট একটা টেবিলের উপর কেক রাখা আছে। পাশে কয়েক ডিজাইনের ক্যান্ডেল রাখা, যেন ছোটখাটো ক্যান্ডেল লাইট বার্থডে প্রেজেন্ট হয়ে গেছে। নাওরা কেকটা দেখে উৎফুল্ল হয়ে বলে, আমার পছন্দের রেড ভেলভেট কেক। নাহিল বলল, আর বলো না, এটা ডিজাইন করিয়ে আনতে কত পরিশ্রম হয়ে গেল আমার। ভাইয়া আমাকে হেব্বি পরিশ্রম করিয়ে আনলো। নাওরা আর চোখে নাফসানের দিকে তাকায়। সে এখন অন্যদিকে তাকিয়ে আছে। নাওরা মুখ ভেঙচি দিয়ে কেক কাটতে আগায়। তখনই নাহিল গিয়ে নাফসানকে টেনে এনে নাওরার পাশে দাঁড় করায়। নাওরা আবারও মুখ ভেঙচি দিলে নাফসান রেগে যায়। নাওরা একাই কেক কাটতে শুরু করে। নাওরা এসে খাইয়ে দেয়, তবে সম্পূর্ণরূপে নাফসানকে ইগনোর করে। এতে করে নাফসানের রাগ আরো বেড়ে যায়। এমনি আগের রাগের পরিমাণ কমেনি, এখন আবারও নাওরা ক্ষত খুঁচিয়ে ঘা করে ফেলছে। তাদের দুজনের মধ্যকার এমন অবস্থা দেখে বাকিরা কিছুটা আন্দাজ করে ফেলে। তাই এদের একা ছেড়ে দিয়ে তারা আলগোছে ছাদ থেকে নেমে যায়। নাওরা তখন কেকের দিকে মগ্ন হয়ে আছে। তার পছন্দের কেক, এখন সে নিজে খাবে। এই ভেবে কেকের এক টুকরো হাতে তুলে নিয়ে হঠাৎই নাফসান তেড়ে এসে তার হাত থেকে কেকটুকু নিজের মুখে নিয়ে নেয়। নাওরা হতভম্ব হয়ে তাকিয়ে বলে, এটা কি হলো? আমার কেক? বলতে না বলতে নাফসান আরেক টুকরো কেক তুলে নাওরার মুখে গুজে দেয়। নাওরা কেক মুখে হা করে দাঁড়িয়ে আছে। নাফসানের কর্মকাণ্ড কিছুই তার বোধগম্য হচ্ছে না। নাফসান এবার দাঁতে দাঁত চেপে বলে, শেষ করো মুখেরটা, আরো আছে তো, সব খাবে আজ। নাওরা কোন রকম মুখের কেক শেষ করে নাফসানের দিকে বলে, আপনার কি হয়েছে বলুন তো, এমন করছেন কেন? কি করেছি আমি? নাফসান রেগে হিসিয়ে বলে, আমার মেজাজ খারাপ করে দিয়েছো তুমি জানো আজকে কত কি ভেবে রেখেছিলাম আমি, তুমি সব উলটপালট করে দিলে। বেয়াদব মেয়ে। নাওরার সমস্যারে বলে, কি করেছি আমি? হ্যাঁ, আমি তো না হয় কয়েকটা কথাই বলেছি, এতে এত রিয়াক্ট করার কি আছে? একটাও কি অযৌক্তিক কথা বলেছিলাম? আপনি যদি আমাকে না ভালোবাসেন তবে তো মুক্তি দিতেই হবে। পরে আমি অন্য কারোর সাথে। নাফসান আর তার কথা শেষ করতে দেয় না। নাওরার মাথার পিছনে হাত রেখে নাওরার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয়। শুরুতে কিছুটা রাগ বিস্তৃত থাকলেও শেষে তা হাওয়ায় মিলিয়ে যায়। নাফসান পরম আবেশে নাওরাকে নিজের সাথে জড়িয়ে রাখে। নাওরা কখনো কল্পনাও করতে পারেনি নাফসান এতটা পসেসিভ হয়ে যাবে তাকে নিয়ে। নাফসান তার ঠোঁট ছেড়ে নাওরাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে রাখে। নাওরার মাথায় থুতনি রেখে ফিসফিস করে বলে ওঠে,
আমার মাথা খারাপ হয়ে গেছে না, ওরা দয়া করে আমার সামনে বারবার অন্য পুরুষের নাম নিবে না, আমি সহ্য করতে পারছি না আর। তুমি আমার স্ত্রী, আমি মেনে নিয়েছি, অনেক আগেই মেনে নিয়েছি, সেই শুরু থেকেই তোমায় নিজের বলে ভেবে রেখেছি। হয়তো প্রথমে বিয়েটা নিয়ে আমি চিন্তিত ছিলাম, তোমার মতো উড়নচণ্ডী অবস্থার মেয়েকে নিয়ে সংসার করা চারটিখানি ব্যাপার না, তবে আমি মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি, তোমাকে নিজের বলে ভেবে ফেলেছি। হয়তো আগে বলিনি কখনো, কিংবা বলতে চাইনি। সত্যি বলতে তুমি যে টাইপের মেয়ে, তোমাকে বলে দিলে পরে সামলানো আমার জন্য কঠিন হয়ে যাবে। তবে এখন আর না বলে পারছি না, তুমি আমায় থ্রেট দেওয়া শুরু করে দিয়েছো, তাই অবশেষে তোমার লাগাম টেনে ধরার জন্য হলেও আমায় বলতেই হচ্ছে, হ্যাঁ তোমাকে ভালোবাসি আমি। আগে বাসতাম না, এখন বাসি, আর ভবিষ্যতে বেশিই যাব। তাই তোমার মনে অন্য কেউ থাকলে ছেড়ে ফেলে দাও, তোমার জন্য আমি ব্যতীত আর কেউ কখনো ছিল না আর থাকবেও না। তোমার শেষ সীমানা আমি, এই নাফসান খান। মাথায় ঢুকেছে কিছু? নাওরা কোনো উত্তর দেয় না। এইভাবে এমন পরিস্থিতিতে নাফসানের স্বীকারোক্তি শুনে সে লজ্জায় লাল হয়ে যায়। একটু আগের ঘটনাটা রেশ এখনো তার মাঝ থেকে যায়নি। সে কিছুই বলতে পারে না, শুধু হাত উছিয়ে নাফসানের পিঠে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরে। এতেই যেন নাফসান তার উত্তর পেয়ে যায়। নাওরাকে আলতো করে পাচা কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। নাওরা লজ্জা পেয়ে নাফসানের বুকে মুখ গুজে দেয়। নাফসান তাকে নিয়ে সোজা নিজের রুমে যায়। নাওরাকে বিছানায় শুইয়ে দিয়ে একটু অপেক্ষা করতে বলে রুমের বাহিরে বের হয়। নাফসান বেরিয়ে যেতেই নাওরা ভাবতে থাকে সে কি করবে এখন। নাফসান আজ কনফেস করে দিল, এখন তার মতলব তো ভালো ঠেকছে না। এত ভালোবাসা দেখানোর পরে যে তাকে ছেড়ে দিবে না তা তো সে ভালোই টের পাচ্ছে, তাই তাকে ছাড় দিবে না তা তো সে ভালোই টের পাচ্ছে। তাই নাফসান বেরিয়ে যেতেই সে বিছানা থেকে উঠে পড়ে আর পালানোর পথ খুঁজতে থাকে। অপরদিকে নাফসান রুম থেকে বের হয়ে নাহিলের কাছে যায়। নাহিলকে ডেকে বলে ছাদের খাবার আর বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসতে। অর্ডার দিয়েই তো নাফসান চলে আসে। অপরদিকে নাহিল কপালে হাত ঠেকিয়ে বসে থাকে। বড় ভাই তাকে অর্ডার দিয়ে তো চলে গেল, আগে তাকে সব সাজানোর অর্ডার দিয়ে চলে গিয়েছিল, এখন আবার তাকে অর্ডার দিলে সব গুছিয়ে নিয়ে আসে। আর তাকে পেয়েছেটা কি? নাফসান নিজের রুমের সামনে পর্যন্ত দেখেই দেখতে পায় নাওরা রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে। নাফসানকে সামনে দেখে নাওরা থমকে যায়। এভাবে সরাসরি ধরা খেয়ে যাওয়ায় নাওরা থতমত খেয়ে যায়। নাফসান তার দিকে ভ্রুকুচকে তাকালে নাওরা ক্যাবলা মার্কা হাসি দেয়। পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই নাফসান তাকে এক হাতে কোমর জড়িয়ে ধরে রুমে ঢুকে অপর হাতে দরজা আটকে দেয়। নাওরা নাফসানের হাতের বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। নাফসান তাকে না পেরে কিছুটা উপরে তুলে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। নাওরা উঠে পড়তে চাইলে তার দুহাত বিছানার সাথে আটকে ধরে বলে পালানোর শখ জেগেছে, কিন্তু আমি তো ছাড়ছি না আজ। নাওরা কাপা কণ্ঠে বলে, আমি আমার রুমে যাচ্ছিলাম, ঘুমাবো আমি। আমার রুমে না থাকার জন্য কত সুযোগ খুঁজতে, আজ সুযোগ পেয়েও পালানোর চেষ্টা করছো কেন? আমার ঘুম পাচ্ছে তো, ঘুমাই গিয়ে, কালকে ভার্সিটি আছে তো, কালকে শুক্রবার। নাওরা আমার ঘুম পেয়েছে, ঘুমাও। না করেছি আমি, তবে থাকবে আমার রুমে। নাফসান নাওরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এদিকে নাওরার হার্টবিট বাড়তেই আছে। সে কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না, কারণ নাফসানের হাবভাব ঠিক নেই। ঠিকই তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তবে ঘুমায়নি। নাফসানের হাত এখন নাওরার উন্মুক্ত কোমরে খেলা করছে। নাওরা নাফসানের হাত খামছে ধরে ফিসফিসিয়ে বলে, স্যার কি করছেন আপনি? কি করছি? প্লিজ ছাড়ুন না, আমার ঘুম আসছে না আপনার জন্য। ঘুমকে কি জোর করে ডেকে আনছো নাকি? না আসলে ডেকে আনার দরকার নেই, একটু আমার সাথে সময় কাটাও। তবে নাওরা হঠাৎ নাফসানের দিকে ফিরে নাফসানের কপালে গালে হাত ছোঁয়ায়। কিছুটা চিন্তিত স্বরে বলে, না জ্বর টর তো আসেনি। জ্বর কি তবে ভেতর এসেছে? জ্বরের ঘুরে পাগলামি করছেন নাকি? নাফসানের মেজাজ খারাপ হয়ে যায়। সে চাচালো স্বরে বলে, আমি ভালোবাসা স্বীকার করেছি বলে মাথায় উঠে বসে আছো? আমার অনুভূতিকে একদমই পাত্তা দিচ্ছ না? বেয়াদব মেয়ে কোথাকার, সরো সামনে থেকে, লাগবে না তোমায় আর। নাহিল মাথা নেড়ে চলে যায় আর সানানের কাণ্ড দেখে হাসে। একবার সে তার বন্ধু মহলে বলেছিল, কেউ তার ছোট বোনের দিকে হাত বাড়ালে তার খবর করে ছাড়বে। বেচারা সেটা মনে রেখেই তাকে কিছু জানায়নি। বোনকে পছন্দ করেছে, ভালোবেসেছে, তারপর সরাসরি বড় ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। যাই হোক, হালাল পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করেছে, খারাপ না। নাহিল ইলা দুজনেই পড়াশোনায় খুব ব্যস্ত, তবে এসবের মাঝে নাওরা এখন পুরোপুরি ফ্রি আছে। তবে বাকি দুজনের ব্যস্ততা দেখে সে আনন্দ করতে পারছে না। সারাদিন রুমে বসে থাকা, ফোন দেখা, খাওয়া, ঘুম, এই পরিচিত রুটিনে সে অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মাঝে এক্সাম শেষ হওয়ায় নাফসানেরও খাতা দেখার ব্যস্ততা। তাই নাওরা যদিও একটু দুষ্টুমি করতে যায়, তবে নাফসান তাকে মোটেও পাত্তা দেয় না। নাওরা শেষে বিরক্ত হয়ে আর নিজেকে সামলাতে পারে না। রাত হতেই সে নাফসানের রুমে হানা দেয়। নাফসান তখন বাকি দিনের মতো খাতা দেখছে। নাওরা গিয়ে নাফসানের পাশে বসে। নাফসান আর চোখে একবার তাকিয়ে আবার নিজের কাছে মনোযোগ দেয়। নাওরা বসে থেকে বোর হয়ে যায়। হাত বাড়িয়ে একটা খাতা নিতে চাইলে নাফসান খপ করে হাত ধরে আটকে ফেলে। নাওরা জিজ্ঞাসাবোধক দৃষ্টিতে তাকালে নাফসান গম্ভীর কণ্ঠে বলে, এরপর থেকে আমি খাতা দেখার সময় রুমে আসবে না, আমার সমস্যা হয়। কিসের সমস্যা?
সব তোমাকে বলতে হবে? চাও এখন রুম থেকে। তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি কি আপনাকে ডিস্টার্ব করছিলাম নাকি? তুমি আমার সামনে থাকলেই আমার ডিস্টার্ব ফিল হয়। দেখো নাওরা, আমার মাথা এলোমেলো হয়ে গেলে কিন্তু তুমি দুটো সমস্যায় পড়বে। এক, তুমি আমার কাছ থেকে ছাড় পাবে না, আর দুই, পরীক্ষার খাতায় লাড্ডু পাবে। নাওরা মন খারাপ করে নাফসানের পাশ থেকে উঠে চলে যায়। তবে নিজের রুমে না গিয়ে নাফসানের রুমেরই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের বাসার আশেপাশে আরও অনেকগুলো বাসা আছে। সেসবের কিছু কিছু ফ্ল্যাটে আলো জ্বলছে, আবার কোনোটাতে আলো নিভানো। নাওরার আবার একটা স্বভাব খারাপ আছে, সে মাঝে মাঝে সেসব আলো জ্বলা ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকে। আজ হঠাৎ তার চোখে পড়ে সেই সবের একটা ফ্ল্যাটে এক দম্পতি কাপল ডান্স করছে। প্রথমে নাওরা বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি, তবে একটু গাঢ় দৃষ্টিতে তাকাতেই দেখে আসলে সেখানে কাপলটা গানের তালে তালে কাপল ডান্স করছে। নাওরার কাছে বেশ ভালো লাগে দেখতে। দেখতে দেখতে কত সময় পার হয় সে জানে না। হঠাৎ নিজের পাশে কারো কণ্ঠস্বর শুনে নাওরা চমকে ওঠে। তাকিয়ে দেখে নাফসান এসে দাঁড়িয়েছে তার পাশে। নাওরা তাকে দেখেও না দেখার ভাব করে সামনে তাকিয়ে থাকে। নাফসান তার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে বলে, অন্যের ফ্ল্যাটের দিকে কি দেখছো, তাও এই রাতে? যদি অযাচিত কিছু দেখে ফেলো তাহলে লজ্জা লাগবে না? সবাই আপনার মতো বেলাজ না যে অন্যদের দেখিয়ে দেখিয়ে কিছু কিছু করতে যাবে। বেলাজ আমাকে বলছো? যেখানে নিজের শাড়ি পরে আমাকে সিডিউস করতে আর সবার সামনে সামনে ঘুরে আমার মনোযোগ আকর্ষণ করতে চাও, সেখানে বেলাজ আমি হয়ে গেলাম? নাওরা নাফসানের কথার উত্তর না দিয়ে বলে, এখানে কি আপনার? এখন আপনাকে তো আর ডিস্টার্ব করছি না আমি। চান নিজের কাজ করুন গিয়ে। এখন আমি নিজেই আসলাম ডিস্টার্ব ফিল করতে, নিজের কাজটাই করতে এলাম। নাফসানের হাত নাওরার কোমরের একপাশে ছুঁয়ে দেয়। নাওরা শিউরে উঠে সরে যেতে নিলে নাফসান তাকে আটকে নেয়। যেতে তো দিচ্ছি না, আমি তো বেলাজ পুরুষ, তবে বেলাজের মতো কাজ করতে দাও। আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। অবশ্যই বলবে, আরো বেশি বেশি বলবে। আমাকে না বললে কাকে বলবে? আপনি অতিরিক্ত ফাজিল হয়ে গেছেন। আগে নাফসানই ভালো ছিল, এই নাফসান বড্ড অসভ্য। তবে আমার কাছে তো এই নাওরাকেই ভালো লাগে, একটু দুষ্টু তবে একটু লাজুক, ঠিক যেন বউয়ের মতোই। নাওরা আরো লজ্জা পেয়ে যায়। এটা সত্যি, সে আগের থেকে একটু কম দুষ্টুমি করে। নিজেকে নাফসানের মন মতো করার জন্য রান্নাতেও হাত লাগিয়েছে। যদিও নাফসান কিংবা বাড়ির কেউ তাকে এসব নিয়ে জোর করেনি, তবে নাওরার মনে হলো সে তো বউ মানুষ, একটু তো পরিবর্তন হওয়া উচিত। নাফসান নাওরাকে হালকা করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, সকাল সকাল তৈরি হয়ে থাকো, শপিংয়ে যাব, তারপর রাতে রওনা করতে হবে আমাদের। নাওরা চট করে নাফসানের দিকে ফিরে বলে, রওনা হতে হবে মানে? কোথায় যাব? নিয়ে গেলেই দেখতে পাবে, আগেই এত প্রশ্ন করো না। আর চাইলে আজ আমার সাথেই থাকতে পারো, কিছুই করবো না, প্রমিস। নাওরা নাফসানকে ধাক্কা দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। নাফসান হেসে ফেলে। নাওরাকে সে রুমে থাকা নিয়ে বললেও শোনেনি মেয়েটা, এক প্রকার জেদ ধরে বসে আছে। প্রথম দিকে তার রুমে আসা নিয়ে কথা শুনিয়েছিল যে, এরপর তাদের মধ্যে সব স্বাভাবিক হলেও নাওরা রুমে থাকতে আসেনি। প্রথমে মেয়ের জেদ কমাতে হবে, তাহলেই সবটা স্বাভাবিক হবে বলে আশা করা যায়। পরদিন সকালে নাফসান নাওরাকে নিয়ে শপিংয়ে নিয়ে যায়। তবে নাওরাকে কিছুই চয়েস করতে হয় না, সব নাফসান নিজেই চয়েস করে দেয়। নাওরাকে শুধু শুধুই পেছন পেছন ঘুরিয়েছে। শপিং শেষে নাওরাকে নিয়ে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে গেলে নাওরা হাঁপিয়ে গিয়ে বলে, আমাকে সাথে এনেছেন কেন? যা কিনেছেন সব তো নিজের চয়েসেই কিনেছেন, মনে চাইলো তোমাকে সাথে আনতে, তাই এনেছি। এত প্রশ্ন করো কেন তুমি? আমার কষ্ট হয় না বুঝিয়ে হাঁটতে? হাঁপিয়ে গিয়েছি আমি। প্রথমবার আমার সাথে একা শপিংয়ে আসলে একাকি সময় কাটানো হলো, এটা মুখ্য নয় কি? আপনার সাথে যোগ দিতে পারি না, আর আমি তোমার সাথে যেতে পারি না, তাই এই জেদ কমানোর ব্যবস্থাই করছি। বিড়বিড় করে কি বলছেন? হ্যাঁ, তাড়াতাড়ি খাবার অর্ডার করেন, ক্ষুধা লাগছে। নাফসান খাবার অর্ডার দিয়ে দেয়। নাওরার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। এভাবেই মেয়েটাকে খুব সুন্দর লাগছে। নাওরাকে তার অনেক আগে থেকেই ভালো লাগতো, শুধু নাওরার জেদ আর দুষ্টুমির জন্যই নাফসান পিছিয়ে থাকতো। তাছাড়া নাওরা ছিল বাবার বন্ধুর মেয়ে, কোনোভাবে ভুল কিছু হয়ে গেলে পরে পরিবারের সম্মানে আঘাত পড়তো, তাই সবসময় নাফসান পিছিয়ে থাকতো। নাওরাকে সর্বদা শাসনে রাখতো যাতে নাওরার মাঝেও কোনো অনুভূতির সৃষ্টি না হয়। তবে এত চেষ্টা করেও মনকে মানানো সম্ভব হয়নি। ঠিকই নাওরার দিকে নজর পড়েই গেছে তার। তবে বাবা মা কি মনে করে যেন তাদের বিয়ে দিল। বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হওয়ায় নাফসানের মনে হতো নাওরা হয়তো তার বাবা মায়ের মন রক্ষার্থে বিয়েটা করেছে। শুরুতে নাওরার কার্যকলাপ দেখে মনে হতো সব তার অভিনয়। নাফসান বিয়েতে না করেছে বলে নাওরা জেদ দেখিয়ে মানানোর চেষ্টা করছিল। নাফসান তো এমন জেদ কিংবা অভিনয়ের সংসার চায়নি, সে চেয়েছে সম্পূর্ণ ভালোবাসাময় একটা সংসার হোক তাদের। তবে ধীরে ধীরে বুঝতে পারে নাওরা জেদ করলেও তার মাঝে ভালোবাসা ছিল, তাই নাফসান আর নিজেকে আটকায়নি। শেষে
নাওরার জন্মদিনের দিনই সব প্রকাশ করেই দিল আর নাওরাকে নিজের করে নিল। নাওরার লজ্জা পাওয়া আর সম্মতিই প্রমাণ করে দিয়েছে নাওরা এতদিন কোনো অভিনয় করেনি, সে সত্যিই নাফসানকে ভালোবেসেছে। বাবা মাকে জানিয়ে নাফসান নাওরাকে নিয়ে বেরিয়ে পড়ে একটা সুন্দর মুহূর্ত কাটানোর উদ্দেশ্যে। তাদের দুজনের মধ্যকার ভাব দেখেই মাহমুদা বেগম আর রিয়াজুল হক বুঝে গেছেন ছেলে মেয়ে দুটোর মাঝে সব ঠিক হয়ে গেছে। যদিও কবে কখন ঠিক হয়েছে তা তারা আন্দাজ করতে পারেননি, তবে তারা ভালো থাকলেই ভালো। নাওরা এখনো জানে না তারা কোথায় যাচ্ছে। নাফসানকে বারবার জিজ্ঞেস করলেও বলেনি, তাই নাওরা পরে আর জিজ্ঞাসাও করেনি। দেখা যাক কোথায় নিয়ে যায় তাকে। বাসে করে রওনা দেয় তারা। নাফসান আগে থেকে বাসের টিকিট কেটে রেখেছিল। বাসে উঠে নাওরা জানতে পারে তারা মূলত কক্সবাজার যাচ্ছে। নাওরা অবাক হয়ে নাফসানের দিকে তাকালে নাফসান মুচকি হেসে ফিসফিসিয়ে বলে, ঘুরতে যাচ্ছি না তো, আমরা তো হানিমুন করতে যাচ্ছি। নাওরা খুবই লজ্জা পায়, তবে বাসে আরো যাত্রী থাকায় সে বেশি কিছু বলে না। গাড়ি চলতে শুরু করলে জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে নাওরার খুব আরাম লাগে। সে কিছুক্ষণ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। হঠাৎ অনুভব করে নাফসান তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। ধীরে ধীরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে নাওরাকে নিজের দিকে টানে। বাসের ভেতরে লাইট নিভানো, তবুও নাওরার কেমন লজ্জা লাগতে থাকে। তার এই লজ্জার বাতিক শুরু হয়েছে নাফসানের ভালোবাসি বলার পর থেকে। নিজেকে লজ্জা থেকে বাঁচাতে এসে নাফসানের ইশারাতে নিজেকেও জড়িয়ে নেয়। আলগোছে নিজের মাথাকে নাফসানের কাঁধে হেলিয়ে দেয়। নাফসান মৃদু হাসে। তারপর হঠাৎই নাওরার পিঠের পেছন দিয়ে নিজের এক হাত গলিয়ে দিয়ে নাওরাকে আলতো করে জড়িয়ে ধরে নিজের দিকে টানে। আচমকা টান খেয়ে নাওরা নাফসানের বুকে আছড়ে পড়ে। সে সরে যেতে চাইলে নাফসান নিজের সাথেই তাকে আটকে রাখে। নাওরা নাফসানের শার্টের এক অংশ চেপে ধরে ফিসফিসিয়ে বলে, কি করছেন আপনি, ছাড়ুন, এখানে আরো অনেকে আছে। নাফসানও একইভাবে ফিসফিসিয়ে বলে, বাসের লাইট অফ করো, তাছাড়া এখানে সবাই নিজেদের মতোই ব্যস্ত আছে, কেউ আমাদের দিকে নজর দিবে না। আপনি সত্যি অনেক বিলাজ হয়ে গেছেন অসভ্য পুরুষ। সত্যি হলেও তোমার, অসভ্য হলেও তোমারই। আর লজ্জা না পেয়ে ঘুমাও এখন, আমাদের পৌঁছতে সকাল হয়ে যাবে। ঘুমালে আর খারাপ লাগবে না। নাওরা আর কিছুই বলে না, নাফসানের বুকেই মুখ গুজে পড়ে থাকে। নাফসানের গায়ে থাকা ম্যানলি পারফিউমের ঘ্রাণে তার পাগল পাগল লাগছে, কিন্তু এখন পাগল হয়ে কিছু করে বসলে ব্যাপারটা খুবই লজ্জাজনক হয়ে যাবে। তাই নিজেকে কন্ট্রোল করে সে চোখ বুজে নেয় আর কিছুক্ষণের মাঝে ঘুমিয়েও যায়। নাওরা ঘুমিয়ে যেতেই নাফসান নাওরাকে ভালোভাবে নিজের সাথে জড়িয়ে গায়ে একটা চাদর জড়িয়ে দেয়। তারপর নাওরাকে বুকে চেপে ধরে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকালে নাফসানের ঘুম ভাঙতেই টের পায় নাওরা তাকে দুহাতে জাপটে ধরে ঘুমিয়ে আছে। রাতে রওনা দিয়েছিল বলে নাফসান নাওরাকে হিজাব পরতে নিষেধ করেছিল। তার ফলস্বরূপ এখন নাওরার চুলগুলো এলোমেলো হয়ে তার সারা মুখে ছড়িয়ে আছে। নাফসান হাত বাড়িয়ে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দেয়। তারপর নাওরার মুখের দিকেই তাকিয়ে থাকে। মেয়েটা কেমন ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নাফসান আলতো করে নাওরার গাল টেনে দেয়। এতে নাওরার চোখে মুখে একটু বিরক্তি প্রকাশ পায়, তবে মুহূর্তের মাঝে তা মিলিয়ে গিয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। বাস গন্তব্যে পৌঁছতে আরো ঘন্টা খানিকের মতো লাগবে। মাঝরাতে এক জায়গায় বাস থামিয়ে খাবারের সুযোগ দিয়েছিল। নাফসান তখন নাওরাকে ডেকে নিয়ে প্রয়োজনীয় কাজ সেরে এসেছিল, তবে কিছু খেতে বললেও তখন খায়নি। এখন নিশ্চয়ই ঘুম থেকে উঠলেই ক্ষুধা লেগেছে বলবে, যদিও বাসে তেমন খাওয়া যায় না। তবুও নাফসান কিছু হালকা খাবার কিনে নিয়ে এসেছে। নাফসান মৃদুস্বরে নাওরাকে ডাকতেই নাওরা আরো কাচুমাচু করে নাফসানের বুকের মাঝে ঢুকে পড়ার চেষ্টা করতে থাকে। তাই নাফসান তার কানের কাছে মুখ নিয়ে বলে, হোটেল রুমে পৌঁছে তারপর এসব করো। তো এখন ঘুম থেকে ওঠো, আমরা প্রায় পৌঁছে গেছি নাওরা। নাফসানের কথা নাওরার কর্ণগোচর হতেই নাওরা সজাগ হয়ে যায়। নিজের অবস্থানের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে যায়, তবে সাথে সাথে নাফসানের বুকের মাঝের থেকে সরে না। এভাবেই ঘাপটি মেরে শুয়ে থাকে। নাওরা জেগে আছে বুঝতে পেরে নাফসান বলে, আমি জানি তুমি জেগে আছো, আর ঘুমের অভিনয় করতে হবে না। ওঠো নাওরা, একটু কিছু খেয়ে নাও। নাওরা হুট করে উঠে বাহিরের দিকে মুখ করে তাকায়। নাফসানের দিকে তাকালে নিশ্চয়ই লোকটা আকার ইঙ্গিতে তাকে লজ্জা দিতে থাকবে। নাফসান তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, এখনই খাবে কিছু নাকি হোটেলে উঠে তারপর? নাওরা মিনমিন করে উত্তর দেয়, হোটেলে উঠে। ঠিক আছে, আমরা প্রায় চলেই এসেছি, আর বেশি সময় লাগবে না। নাওরা তারপর বাহিরে তাকিয়ে সকালের প্রকৃতি দেখতে থাকে। তার আধা ঘন্টার মাঝে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়।